ম্যাডামের কাছে গেলে ম্যাডাম আপনার পুরাতন সফটওয়্যার তো দেখে বলতে পারবেন। অবসরে ভাতা পেতে চক্কর কাটছেন বেসরকারি শিক্ষক কর্মচারীরা। অপেক্ষমান ৭৫,০০০-এর বেশি আবেদন। বর্তমানে আমার খুব কষ্ট বাবা, চালার বাড়ি না, খাবার বাড়ি না। কোনো লোক অবসরে যাই টাকা সে খাই যেতে পারে না। আমার আব্বা 2021 সালে মারা গেছে, সেই অবসরের টাকা নেওয়ার জন্য আমি আইসে। তো মারা গেছে কবরে, তার সন্তানরাও তার স্ত্রী এখনো টাকা পায়নি। দেশ জুড়ে হাম আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছেই, অনেক হাসপাতালে নেই আইসোলেশন ইউনিট। টিকাদান ও সচেতনতা বাড়ানোর তাগিদ। ছোঁয়াচে রোগ, এটা দ্রুত ছড়াই পড়ে, কিন্তু এখানে কোনো পর্যাপ্ত ব্যবস্থা নাই। যে টিকাটা দিবে ওই টিকাটা দেওয়ার না দিয়ে আবার যে টিকাটা পরে পাবো সেই টিকাটা আগে দিয়ে দিছে। মধ্যপ্রাচ্য যুদ্ধের নিশানা এখন শিল্প স্থাপনা। তৃতীয় বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ডব্লিউ বুশ মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে, আপনাদের সঙ্গে থাকছি আমি মাইফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। অবসরে যাওয়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের অবসর ভাতার টাকা পেতে ভোগান্তি যেন নির্মম নিয়তি। অপেক্ষা এত দীর্ঘ যে নিজের শ্রম ঘামে অর্জিত টাকা হাতে না পেয়ে মারা যান 15% শিক্ষক কর্মচারী, যাদের অধিকাংশই শেষ জীবন কাটান ঋণ, রোগ আর হতাশায়। মহান পেশার শিক্ষকদের পাওনা অর্থ দিতে রাষ্ট্রের এমন কদর্য রূপ শেষ হবে কবে, সে প্রশ্ন স্বজনদের। আলামিন হক অহনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আমার আব্বা 2021 সালে মারা গেছে, সেই অবসরের টাকা নেওয়ার জন্য আমি আইসে। এই অফিসে আগেও 2 বার আইসি। সে তো মারা গেছে কবরে, তার সন্তানরাও তার স্ত্রী এখনো টাকা পায়নি। চিকিৎসার অভাবে সে চিকিৎসা হয়েছে, কিন্তু সে টাকাটা খরচ করতে পারে না এখানে। এমন আক্ষেপ আর অপেক্ষা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সব কক্ষেই। এই অপেক্ষা আছে শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টেও। 5 বছরে ঘোরাফেরা করতেছে, কিন্তু আইন অনুসারে, আদেশ অনুসারে, অর্ডার অনুসারে আমাদের কিন্তু সেটা কার্যকর ভূমিকা নেই। এই যেমন মাহফুজা বেগম আজীবন চেয়েছেন স্বামীর অর্জিত টাকায় শেষ জীবনে ভালো কাটবে দুজনার, কিন্তু অপেক্ষায় থেকে চলে গেছেন তার স্বামী। এখন সেই পাওনা টাকা পেতে যেন যুদ্ধ করতে হচ্ছে তাকে। বর্তমানে আমার খুব কষ্ট বাবা, চালার বাড়ি না, খাবার বাড়ি না। অবসর বোর্ডের প্রশাসন ও মূল্যায়ন বিভাগের উপপরিচালক অধ্যাপক নাহিদা চৌধুরী এসব মৃত্যু শিক্ষক কর্মচারীদের একটি আলাদা হিসেব রাখছেন। দিন দিন লম্বা হচ্ছে সেই খাতা। জীবিত ছিল 197, মৃত ছিল 55। আচ্ছা, ফেব্রুয়ারিতে 251 ছিল, জীবিত ছিল 209 জন, মৃত ছিল 42 জন। আগে ভাগে অর্থ পাইয়ে দিতে দালালদের দৌরাত্ম্য কিছুটা কমলেও কমেনি ভোগান্তি। ঘুরতে হচ্ছে এক কক্ষ থেকে আরেক কক্ষে। আপনি ম্যাডামের কাছে গেলে ম্যাডাম আপনার পুরাতন সফটওয়্যার তো দেখে বলতে পারবেন। এটা তো এদের অফিসের একটা রসম। কোনো লোক অবসরে যাই টাকা সে খাই যেতে পারে না। তাতে হয়তো আশ্বাস মিলছে, কিন্তু মিলছে না সমাধান। ঈদের পরে নাকি একটা মিটিং হবে, এরপরে একটা সিদ্ধান্ত নিব ওকে টাকা দেওয়ার। তারপর বলতেছে যে দরখাস্তটা দিয়ে যান আমাদের কাছে, আরো সময় লাগবে এটা পাইতে। কারো কারো অভিযোগ ইচ্ছা করেই এমন ভোগান্তি তৈরি করে রেখেছে প্রতিষ্ঠান দুটি। যদি ইচ্ছা করে নাই হয় তাহলে আমার ত্রুটিটা আমার শুরুতেই ভ্যানিশ করতো। 1 বছর পর আসতে বলবেন। সবাই 1 বছর পর আসতে বলছে। জি, শুধু অবসর বোর্ডে অপেক্ষমান 1.25 লাখ শিক্ষক কর্মচারীদের আবেদন। সবাইকে টাকা দেওয়ার মতো সামর্থ্য নেই বোর্ডটির। চলতি 2025-26 অর্থ বছরের আয় থেকে অবসর ভাতা পরিশোধের পর ঘাটতি দাঁড়াবে 7,000 কোটি টাকারও বেশি। এখন 22 সালে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের কাজ চলতেছে। আর মৃতের কথা যেটা বলি, মৃতটা আরও বেশি বেদনাদায়ক। যে একটা ফ্যামিলি যখন, পরিবারের অভিভাবক যখন মারা যায়, তার বিষয়টা আমরা একটু গত 16 মাসে আমরা কাউকে সিরিয়াল ব্রেক করে দিই নাই। শুধু মৃতের বিষয়টা আমরা একটু চিন্তা করতেছি। এদিকে 45,000 আবেদন আছে কল্যাণ ট্রাস্টে। চলতি বছর সেখানে ঘাটতির পরিমাণ হবে প্রায় 3,000 কোটি টাকা। এটা দুই দিকেরই সমস্যা থাকে। এক হলো তাদের আবেদনের প্রসেসের সমস্যা থাকে, আর নিষ্পত্তির প্রক্রিয়া। জটটাকেই আমি মূলত দায়ী করব, যেহেতু অনেক দিন তাদের পেমেন্ট দেওয়া হচ্ছে না, তাদের ওই জট থেকেই এই সব সমস্যাগুলো হয়।
2023 ও 24 সালে ভুয়া শিক্ষক তৈরি করে তহবিলের টাকা আত্মসাৎ করার নজির আছে অবসর সুবিধা বোর্ডের। এছাড়াও কর্মকর্তাদের যোগসাজশে এক একজনকে একাধিকবার অর্থ দেওয়ার ঘটনাও আছে। শিক্ষকদের দেয়া চাঁদার টাকা নির্দিষ্ট ব্যাংকে না রেখে কর্মকর্তাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে নিয়ে 5,000 কোটি টাকা 9-6-এর ঘটনাও ঘটে অবসর সুবিধা বোর্ডে। তবে বর্তমান পরিচালক বলছেন এখন আর এসবের সুযোগ নেই, হচ্ছে না 9-6। বরং প্রাসঙ্গিকভাবে আমি বলতে যে অনেকগুলো অনিয়ম ছিল, এখানে কোনো অনিয়ম করার সুযোগ নাই। সেটা এক সময় ছিল, এখন সেটা নেই। আমার দৃঢ় বিশ্বাস এখন নাই এবং আমি চেষ্টা করছি। শিক্ষকদের কষ্টের টাকায় দুর্নীতি ও অনিয়ম যেন না হয় তার জন্য 2002 সালের আইনে পরিবর্তন এনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অধ্যাদেশ 2026 জারি করেছে অন্তর্বর্তী সরকার। আপাতত সেই আলোকেই চলছে শিক্ষকদের অবসর সুবিধা ও কল্যাণের অর্থ দেয়া প্রতিষ্ঠান দুটি। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। দেশের বিভিন্ন অঞ্চলে হঠাৎই হামের প্রকোপ বেড়েছে। আক্রান্তদের অধিকাংশই শিশু। এর মধ্যে বিভিন্ন হাসপাতালের মতো পাবনা ও যশোরে শিশুদের জন্য খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। তবে স্থান সংকুলান না হওয়ায় সাধারণ ওয়ার্ডেও রাখতে হচ্ছে রোগীদের। এতে সংক্রমণের সংখ্যা বাড়ছে। পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া হাম প্রতিরোধে টিকাদানের গুরুত্ব তুলে ধরে সচেতনতা বাড়াতেও জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। খেলাধুলা আর হাসি আনন্দে যে শিশুরা ঘর মাতিয়ে রাখত, হঠাৎ হামের উপসর্গ নিয়ে তারাই এখন হাসপাতালে। অভিভাবকদের চোখে মুখেও দুশ্চিন্তার ছাপ। পাবনা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের পাশেই খোলা হয়েছে হাম ওয়ার্ড। তবে সেবা প্রত্যাশীদের যেন অভিযোগের শেষ নেই। চাপ বাড়ায় সব রোগীকেই রাখা হচ্ছে একসাথে। বেড সংকটে অনেককে থাকতে হচ্ছে হাসপাতালের বারান্দায়। এক বেডে 5টা করে রোগী দেশে, রোগীর সাথে যে লোক আছে তাদের বসার জায়গা নাই। শ্বাসের রোগ এটা দ্রুত ছড়াই পড়ে, কিন্তু এখানে কোনো পর্যাপ্ত ব্যবস্থা নাই। আলাদা করে করার আমরা চেষ্টা করছি, আমরা আইসোলেশন তৈরি করেছি, তারপরেও আসলে এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। রোগীর স্বজনদের অভিযোগ, সময়মতো টিকা না পাওয়া এবং নিয়ম না মেনে শিশুদের ভ্যাকসিনেশন করায় এমন পরিস্থিতি দেখতে হচ্ছে তাদের। সিভিল সার্জন জানান, সমস্যার কারণ বের করতে এরই মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যে টিকাটা দিবে ওই টিকাটা দেওয়ার না দিয়ে আবার যে টিকাটা পরে পাবো সেই টিকাটা আগে দিয়ে দিছে। টিকা নেওয়ার পরে যে হাম হচ্ছে, এটা ইনভেস্টিগেশন, এপিডেমিওলজিক্যাল ইনভেস্টিগেশন ছাড়া মানে বলা কঠিন। তো আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, ওনারা যথাযথ ব্যবস্থা নেবে। যশোরে গেল 2 মাসে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে 2 শতাধিক শিশু। বর্তমানে হাসপাতালে ভর্তি 24 জন। এছাড়া গেল কয়েকদিনে 89টি নমুনা পরীক্ষায় 21 জনের হাম ধরা পড়েছে। এদের মধ্যে 17 জনই 9 মাসের কম বয়সী, 3 জন প্রাপ্তবয়স্ক। ঠান্ডা আর বমি হচ্ছে, অল্প কাশতে কাশতে বমি হচ্ছে, কমছে না, অনেক ওষুধ নিয়েছি। সুই দিয়েছে, শুধু একবার সুই পাইছি, আর যে ভিটামিন ওগুলো খাওয়াইছি। হঠাৎ রোগীর চাপ বাড়ায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে দেখা দিয়েছে শয্যা সংকট। পরিস্থিতি মোকাবেলায় যশোরের সকল সরকারি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। 5টা বেড, সবাই বেড চাই। তারপরও সমস্যা কি, যেখানে পক্সের রোগী আসে, হামের রোগী প্রচুর পরিমাণে এই মাসে আসতেছে। হামের যে কমপ্লিকেশন গুলো আছে, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, নিউমোনিয়া, অপুষ্টি, এই সাপোর্ট গুলো দিয়া আমাদের রোগীকে যে সবসময় ভর্তি রাখতে হবে তাও না, কিন্তু আমরা ভর্তি রাখতে রেকমেন্ড করি এই জন্য যে ওই যে অনেক ক্ষেত্রে না জানার কারণে ওই সমস্যাগুলো দেখা দেয়। ওই জিনিসগুলো আমরা একটু জানাই দিয়া, প্লাস রোগী হাসপাতালে রাখলে সে অন্যদেরকে ছড়াতে পারবে না। হাম প্রতিরোধে টিকাদানের গুরুত্ব তুলে ধরে সচেতনতা বাড়াতেও জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। সাইফ আহমেদ, যমুনা নিউজ। হামের প্রাদুর্ভাবের বিষয়ে জানাতে চাঁদপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ইব্রাহিম রনি। আমরা যাচ্ছি তার কাছে। রনি, চাঁদপুরে হাসপাতালগুলোতে আক্রান্ত রোগীর সংখ্যা কেমন দেখছেন? হাম আক্রান্ত রোগীদেরকে কি পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা? আমরা এই মুহূর্তে আপনি সদর হাসপাতালের সামনে। এই সদর হাসপাতালে কিন্তু গত 24 ঘন্টায় 5 জন রোগী ভর্তি হয়েছে।
এর আগে গত 24 ঘন্টায় কিন্তু 14 জন রোগী হাম সন্দেহে তারা ভর্তি হয়েছে। চিকিৎসকরা যেটা বলছেন যে আসলে এই হামাক্রান্ত রোগীদের জন্য সচেতন হতে হবে, অভিভাবকদের যেটি বলছেন। ধন্যবাদ আপনাকে। রাজধানীতে জ্বালানি তেল নিতে পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় পরিবহন চালক মালিকরা। এই বিষয়ে একটু বিস্তারিত জেনে আসতে চাই। রমনা এলাকার একটি ফিলিং স্টেশন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শওকত মঞ্জু। শান্ত, পাম্পে তেল নিতে আসা পরিবহনের চাপ কেমন দেখছেন? আপনি একটু আগে আমাদের সঙ্গে কথা বলছিলেন, আপনি ছিলেন তখন পরিবাগ এলাকায়। রমনা এলাকায় যানবাহনের চাপ কেমন? সেখানে পর্যাপ্ত তেল আছে কিনা, এই বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। মারফি, আমি এখন আছি রমনা ফিলিং স্টেশনে বা রমনা পেট্রোল পাম্প নামে পরিচিত, এবং এই পাম্পের চিত্র অনেকটা গোছানো, এবং তাদের যেই তেল দেওয়ার প্রক্রিয়া, তারা যানজট নিরসনের জন্য অনেক আগে থেকেই একটা সিরিয়াল মেনটেন করে আসছেন। এই কারণে পাম্পের ভেতরকার যে দৃশ্য সেটি অনেকটাই পরিশীলিত মনে হচ্ছে। যদিও আমরা দেখেছি যে এই সিরিয়ালটা কিন্তু অনেক দীর্ঘ। এক একজন মোটরসাইকেল আরোহীরা কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে তাদেরকে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে লাইনে থেকে তারপরে পাম্পে তারা ঢুকতে পারছেন, এসে তারা তেল নিতে পারছেন, এবং এখানে তেলের মজুদ থাকা সাপেক্ষে এখানে তেল দেয়া হচ্ছে, এবং সেটা সময়সীমা তারা নির্ধারণ করে দিয়েছে সকাল 9টা থেকে রাত 9টা। যদিও বিকেলের পরপর তেল পাওয়া যাচ্ছে না বলে কয়েকজন অভিযোগ করেছিলেন আমাদের কাছে, এবং তেলের মজুদের যে সাপেক্ষের বিষয়টি সেটি, অর্থাৎ তেল যখন তারা সংগ্রহ করতে পারছেন তখনই তারা ঘোষণা করছে যে তেল বিক্রি করবেন। এবং মোটরসাইকেলের ক্ষেত্রে তেল দেওয়া হচ্ছে 500 টাকার, এবং প্রাইভেট কারের ক্ষেত্রে 1500 টাকার, এবং এর চেয়ে বড় যে গাড়ি রয়েছে সেখানে 2500 টাকার বা 2000 টাকার পর্যন্ত তেল দেওয়া হচ্ছে। এবং 500 টাকার তেল বলতে আমরা যেটা বুঝতে পারছি প্রায় 4 লিটারের একটু কম, অর্থাৎ পুরোপুরি 5 লিটার তেলও কিন্তু এই মোটরসাইকেল চালকরা পাচ্ছিলেন না। অনেক ক্ষেত্রে অভিযোগ করছেন যে আসলে পাম্পগুলো ঘুরে ঘুরে যে পরিমাণ তাদেরকে নাজেহাল হতে হচ্ছে, সেই দেখা যায় যে তেল সংগ্রহ করতে গিয়ে যে পরিমাণ খরচ হচ্ছে সেটা আসলে সম্পূরক হচ্ছে না। স্বাভাবিকভাবে তারা কিন্তু অভিযোগ করছিলেন যে এই যে ভোগান্তির বিষয়টি, এটি যদি একটু নিরসন করা যায়, যে একটা মনিটরিংয়ের জায়গা থেকে ঢাকা সিটির কোন কোন পাম্পে তেল মজুদ রয়েছে, কখন কোথায় তেল পাওয়া যাবে, এটি যদি আসলে কোনো একটা সাইট থেকে নির্ধারণ করা যেত, কোনো একটা জায়গা থেকে সংবাদ পাওয়া যেত, সেই ক্ষেত্রে বাইকার এবং যারা তেল সংগ্রহ করতে আসবেন বিভিন্ন গাড়ির ক্ষেত্রে তারা অনেকটাই ভোগান্তি থেকে মুক্ত হতে পারে। মারফি। জি শান্ত, আপনি কিন্তু ভালো একটা সলিউশন বলছিলেন আমাদের। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ফার্মগেট সহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। রাব্বি সিদ্দিকী, ফুটপাত দখলমুক্ত করতে তো ঢাকা মেট্রোপলিটন পুলিশ সেখানে অভিযান চালাচ্ছে, সেই অভিযানে কোন কোন বিষয়গুলো গুরুত্ব দিচ্ছে ডিএমপি, এই বিষয়ে একটু বিস্তারিত জানাবেন আমাদের। শুরুতে বলতে চাই যে অভিযানটা কিন্তু শুরু হয়েছে প্রায় ঘন্টাখানেক ধরে। দেখতে পাচ্ছেন এখানে ট্রাফিক বিভাগ, ডিএমপির ট্রাফিক বিভাগ, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই ফুটপাতে অবৈধ যে দোকানপাট, যেই দোকানপাটের জন্য নাগরিকদের চলাচলে অসুবিধা হয়, সড়কে যানজট তৈরি হয়, এবং সড়কের দুপাশ ধরে অসংখ্য দোকানপাট, এবং সেই দোকানপাটের বিরুদ্ধে কিন্তু এই অভিযান। এখানে আছেন অভিযানে নেতৃত্ব দেওয়া, সামনের অংশটুকু জবরদখল করে নিয়েছে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। এটা ফলো আপ অভিযান থাকবে। যদি কেউ আমাদের এই নির্দেশনা অমান্য করে, অবৈধভাবে রাস্তার উপরে যান চলাচলের রাস্তায় দোকান বসায়, অথবা তার দোকান একটা আছে তার সামনে যদি সে আবার এক্সটেনশন তৈরি করে মানুষের ভোগান্তির সৃষ্টি করে, যানবাহনের প্রতিবন্ধকতা তৈরি করে, সেই ক্ষেত্রে আমরা তাদের বিরুদ্ধে কঠোর অভিযানে আমরা আবারও এটা ফলো আপ অভিযান হবে। আজকে মূলত আপনারা অ্যাওয়ারনেস তৈরি, আমরা এর আগেও গণবিজ্ঞপ্তি দিয়ে অ্যাওয়ারনেস তৈরি করেছি, তাদেরকে নোটিশ দিয়েছি। আজকে আমরা খুব সফটলি অভিযানটা পরিচালনা করছি। যারা একদম ইচ্ছাকৃতভাবে আইন অমান্য করে
মানে আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করার জন্য যারা মানসিকতা প্রদর্শন করছেন তাদেরকে আমাদের বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহোদয় আইন অনুযায়ী তাদেরকে হয়তো জরিমানা অথবা তাদের মালামাল সিজ করার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। কিন্তু আমরা খুবই সফটলি, আমি তাদের সাথেও কথা বলেছি, যারা এখানের ব্যবসায়ী এলাকাবাসী সবার সাথে আমরা কথা বলেছি সকাল থেকেই, যে যেন ওনারা আমাদের কাজে সহযোগিতা করেন। ধন্যবাদ। আমরা একটু দেখাতে চাই যে আসলে ম্যাজিস্ট্রেট এবং এই অভিযানের খবর পেয়ে কিন্তু আগে থেকেই দোকানপাট কিন্তু বসেনি। এই যে ফার্ম গেটের ইন্দিরা রোড এলাকায় দুই পাশ জুড়ে যে দোকান, সবগুলো দোকান কিন্তু বন্ধ আছে এবং ব্যবসায়ীরা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে গেছে। ফুটপাতে কোনো দোকান নেই, যদিও কিন্তু আজকে কিন্তু কোনো এখানে হলিডে না, দেখতেই পাচ্ছেন দুপাশের সবগুলো দোকানপাট বন্ধ এবং এখানে ব্যবসায়ীদেরকে খুঁজে পেতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর বেগ পেতে হচ্ছে। এবং যে সমস্ত ফুটপাতে চায়ের দোকান ছিল সেই চায়ের দোকানগুলো কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে এবং সময় দেওয়া হচ্ছে। ডিসি ট্রাফিকের যিনি ডিসি তেজগাঁওয়ের, তিনি কিন্তু বারবার বলছেন যে তারা ব্যবসায়ীদেরকে সময় দেবেন। রাব্বি সিদ্দিকী, এই বিষয়ে পরবর্তী আপডেট আরও আপনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব পরবর্তী নিউজে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির তৃতীয় বৈঠক আজ। সংসদ ভবনে আছেন আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার কাছে। ফয়সাল, বৈঠকে কি কি বিষয়ে আজকে আলোচনা হচ্ছে, এই বিষয়ে একটু বিস্তারিত জানান আমাদের। মারফি, বৈঠকে আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সেটি ঠিক 11টার মধ্যেই শুরু হয়েছে যথারীতি বৈঠকটি, এবং সেখানে সরকার দলীয় চিফ হুইপ সহ বিরোধী দলীয় যে সকল সদস্যরা রয়েছেন তারা সকলেই উপস্থিত হয়েছেন। এবং সেখানে আজকে যে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বা হচ্ছে সেটি মূলত সেই প্রথম বৈঠক থেকে সংসদ সদস্যদের যে আবাসনের সংকটের কথা বলা হয়েছে সেটি সমাধানের চেষ্টা করছিলেন, এবং সেটি নিয়েই কিন্তু বারবার বৈঠকে ইতিমধ্যে তৃতীয় বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। এবং সেখানে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেমন সংসদ সদস্যদের চিকিৎসার বিষয়টিকে তারা বেশ গুরুত্ব দিচ্ছেন, যেহেতু এই সংসদে প্রায় 300-350 সংসদ সদস্যরা অধিবেশনে উপস্থিত থাকেন। তার পাশাপাশি আরও কয়েক হাজার মানুষের সমাগম থাকে। সেই জায়গায় সংসদের যে মেডিকেল ব্যবস্থাপনা সেটি বেশ অনুন্নত, কিংবা এখানে পর্যাপ্ত পরিমাণ ডাক্তারের সংকট থাকে, কিংবা আধুনিক যন্ত্রপাতি এবং বলা যায় যে আধুনিক অ্যাম্বুলেন্সেরও সংকট রয়েছে। তো সেই বিষয়টিকে গুরুত্ব দিয়েই মূলত এই আলোচনা চলছে। তার পাশাপাশি যদি বলি, সেই প্রথম অধিবেশনের সেই শুরুর কার্যদিবস থেকেই মূলত সংসদ সদস্যদের একটি অভিযোগ রয়েছে, মানসম্মত পানি কিংবা খাবারের যে সংকট, সেই সংকটটি নিয়েও তারা কথা বলছেন। শুরুর দিকে যেমনটি সংসদ সদস্যরা তারা অভিযোগ করছিলেন যে সংসদের যে পানি সরবরাহ করা হয় সেই পানিগুলো মানসম্মত নয়, সেগুলো পান করে অনেকেই অসুস্থ হওয়ারও খবর আমরা পেয়েছি। তো সেই জায়গা থেকে সংসদ কমিটির আজকের বৈঠকে এই যে সংসদ ব্যবস্থাপনা, এখানে পানির যে সংকট রয়েছে কিংবা মানসম্মত খাবার ব্যবস্থাপনা, এমপিদের যে সকল সুযোগ সুবিধাগুলো রয়েছে সেই সব বিষয়গুলো আলোচনা হবে বলে আমরা জানতে পেরেছি। এর পাশাপাশি সংসদের প্রথম দিনের যে কার্যসূচি, সেই সময় একটি সাউন্ড সিস্টেমের গোলযোগ সৃষ্টি হয়েছিল, যার কারণে কিন্তু সংসদের কিছু সময় মুলতবিও করতে হয়েছে। তো সেই জায়গায় আজকে পরবর্তীতে এই সংসদ কমিটির পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, এবং তারা পুরোপুরি এই যে গোলযোগ সেটিকে তারা স্যাবোটাজ হিসেবে উল্লেখ করেছেন, এবং তার জন্য কি সমস্যা হয়েছে কিংবা কোথায় সমস্যাটা হয়েছে সেজন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তো সেই তদন্ত কমিটির বিষয়ে হয়তো আজকে আলোচনা হতে পারে, কিংবা সেই সকল প্রতিবেদনের বিষয়ে আজকে হয়তো তারা এখানে আলোচনা করতে পারেন। আর যেহেতু আবাসনের সংকটটি ঘুরে ফিরে সামনে চলে আসছে, সেই বিষয়ে আগামী 10ই এপ্রিলের মধ্যে যাতে সংসদ সদস্যদেরকে তাদের আবাসন বুঝিয়ে দিতে পারে সেই বিষয়ে গুরুত্ব দিয়ে এই সংসদ কমিটির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। তো মারফি, এই ছিল। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। যখন তখন ভেঙে যাচ্ছে রেল লাইন, জোড়া তালি দিয়ে চলছে ট্রেন, এমন ভয়াবহ চিত্র পাওয়া গেছে পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভিন্ন রুটে। বছরে 100 কোটি টাকা বরাদ্দ, তবুও মান বাড়েনি। দিন যায়, সরকার বদলায়, তবুও কেন উত্তরের রেলপথের কোনো উন্নতি হয় না, সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন সহকর্মী শফিক ছোটন। ছবি তুলেছেন সাব্বির হোসেন। পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভিন্ন রুটে প্রায়ই রেল লাইন ভাঙার কথা শোনা যাচ্ছে। বিশেষ করে ঈশ্বরদী পার্বতীপুরের এই রুটে সবচেয়ে বেশি। এতে করে
একদিকে যেমন ঝুঁকি নিয়ে চলাচল করছে ট্রেন, অন্যদিকে যাত্রী পরিষেবাও দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। ঘটনার কারণ অনুসন্ধানে উত্তরের পথে টিম যমুনা। সান্তাহারে পাথর টেনে রেললাইন রক্ষণাবেক্ষণ করছেন একদল কর্মী। ঠিক তার পাশে দেখা মিলল ভয়াবহ চিত্র। ভাঙ্গাচোরা স্লিপার আর ক্লিপবিহীন লাইনের উপর দিয়েই ছুটে চলছে ট্রেন। 50-60টা স্লিপারই ভেঙে চলে গেছে। ভেঙে যাওয়াতে এখন এই এত ভারী রেল এখানে যাওয়াতে এই ভাঙ্গা অবস্থায় রেল লাইন তো দুর্ঘটনা যে কোনো মধ্যে ঘটতেও পারে। এই রেলের পরিবর্তে যদি 110 পাউন্ডের রেল দেয় তাহলে আমাদের রেলের আর তত সমস্যা হবে না। রেল লাইনগুলো দেখলেই মনে হবে অনেক পুরাতন, কিন্তু কতদিনের পুরনো। রেল লাইনের গায়ের এই লেখা বলছে এটির বয়স 100 বছর পেরিয়ে গেছে এবং এর ধারণ ক্ষমতা 90 পাউন্ড, যা এখনকার ট্রেন চলাচলের একেবারেই অনুপযোগী বলছেন সংশ্লিষ্টরা। বহুত আগে সেই ব্রিটিশরা দিয়ে গেছে, ওইভাবেই চলতেছে। যেখানে আমরা ভেঙা যায় নতুন রেল আসে সেটা আমরা লাগাই। গাড়ি যাতায়াতে এই জিনিসটা চটা উঠে চলে যায়, মানে এরকম ডিপ হয়ে উঠে চলে। ট্রেনটা তো ভারী, খিলটা খুলে চলে যায়, ছটকা চলে যায়, আর লাইনটা দমকে। যেহেতু লাইনের বয়স অনেক বেশি হয়ে গেছে, লাইনটা চেঞ্জ করতে হবে। তার মানে জোড়াতালি দিয়ে চলছে ট্রেন। তথ্য বলছে রেল লাইনের স্বাভাবিক আয়ুষ্কাল 25 বছর। দীর্ঘদিন ব্যবহারের ফলে 12 থেকে 15% ক্ষয়ে গেছে। 25 থেকে 30% স্লিপার অকেজু। ক্লিপ না থাকায় লাইনের ভারসাম্য রক্ষা হচ্ছে না বলছেন ট্রেন চালকরা। রেল লাইনের একটা মেয়াদ থাকে যে 10 বছর 12 বছর পর সম্পূর্ণ পাথর চেঞ্জ করে আবার পাথর দিতে হয়। হ্যাঁ, এরকম পাথর কম বেশি বা স্লিপার ভাঙা থাকলে এরকম সম্ভাবনা থাকে। বোঝা যায় যে ঝাঁকি খায়। যেখানে এই সমস্যা সেখানে আমাদেরকে এই রেজিস্ট্রেশন দেওয়া থাকে, আমরা সেভাবে যাই। রেলপথে হাঁটতে হাঁটতে এখন আমরা ছাতিয়ান গ্রামে। আমার পেছনে বাগবাড়ি এলাকা, অর্থাৎ ঈদের কয়েকদিন আগে যেখানে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের 9টি বগি লাইনচ্যুত হয়েছিল, সেই ঘটনাস্থলের ঠিক কাছাকাছি এসে দেখলাম এখানে লাইনের স্লিপার ভেঙে তছনছ হয়ে পড়ে আছে, আর এপাশে লাইনের কোনো ক্লিপ নেই, অর্থাৎ ঝুঁকি নিয়ে চলাচল করছে ট্রেন। স্থানীয়রা বলছেন এটি দেখভালের জন্য কোনো লোকও আসে না। এ অঞ্চলে রেল লাইনের উন্নয়ন না করে নতুন রুট বানানো হয়েছে, যুক্ত করা হয়েছে আধুনিক কোচ ও ইঞ্জিন। ফলে দিন দিন ভয়াবহ ঝুঁকি তৈরি হয়েছে। অন্তত 12টি অধিক ঝুঁকিপূর্ণ স্থানে গতি কমিয়ে চালাতে হচ্ছে ট্রেন। সেবা নিয়ে চরম অসন্তোষ যাত্রীরা। যে ট্রেন আসার কথা আপনার 2টায়, সেই ট্রেন আসতে 3:30টায়। যেটা আসার কথা সকাল 8টায়, সেটা আসতেছে আপনার বিকাল 2টায়। আমি হয়তো যাবো বাসায় দুপুরে, সে বাসায় যাচ্ছে রাত 9টায়। পশ্চিমাঞ্চল রেলওয়ের উন্নয়নে প্রতি বছর মেরামত বাবদ প্রায় 100 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়, তবুও কেন বেহাল দশা? কিছু কিছু রেল রিপ্লেস করার দরকার আর কি। রেলগুলো পাত যেটা আমরা রেল বসে আর কি, তো সেই রেলটা অনেক পুরাতন। সেগুলো পরিবর্তন করতে গেলে কিন্তু অনেক রেলের পরিবর্তন করতে অনেক মূল্য লাগে, কিন্তু সে পরিমাণ রিসোর্স আমরা পাই না। প্রতি বছরই কিন্তু ঘাটতি থেকে যায়, সেই ঘাটতিটা পর্যায়ক্রমে আরও বাড়তে থাকে। পশ্চিমাঞ্চলের রেলপথের মোট দৈর্ঘ্য 1934 কিলোমিটার। 41টি রুটে চলাচল করে 80টি যাত্রীবাহী ট্রেন। শফিক ছোটন, যমুনা নিউজ। শুরুতে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরান জুড়ে তাণ্ডব চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ বাহিনী। ইস্পাহান ও ফারুখ শহরে হয়েছে ভয়াবহ হামলা। টার্গেট করা হয়েছে একের পর এক ফার্মাসিউটিক্যাল কোম্পানি ও ইস্পাত কারখানা। তেহরানে দফায় দফায় হয়েছে বিস্ফোরণ। এছাড়া বিভিন্ন শহরেও চালিয়েছে জোরালো হামলা। বুশেহের শহরের মেরিন শিল্প কারখানায় আঘাত এনেছে বোমা। সৌদি আরব, বাহরাইন সহ বিভিন্ন দেশে মিসাইল ছুড়ে জবাব দিচ্ছে ইরানও। কুয়েত বিমানবন্দরে জ্বালানি ট্যাঙ্কে চালিয়েছে হামলা। আরেক ফ্রন্ট লেবানন হিজবুল্লাহর সাথে ব্যাপক লড়াই চলছে ইসরায়েলের। সামায় বড় ধরনের হামলার শিকার গোষ্ঠীটি। জবাবে ইসরায়েলি সেনাদের যানবাহন লক্ষ্য করে রকেট ছুড়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। ইসরায়েলের হাইফাই সামরিক সরঞ্জামের কারখানায় হামলা চালিয়েছে তারা। সাফেদেও সেনা ক্যাম্প লক্ষ্য করে ছুড়েছে মিসাইল। বৈরুতে তেল আবিবের হামলায় নিহত হয়েছে 7 জন। মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হচ্ছে যুক্তরাষ্ট্রের আরেক বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ H.W. বুশ। মঙ্গলবার এক প্রতিবেদনে বিষয়টি দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। চলতি সপ্তাহের শুরুতে ভার্জিনিয়ার
নরফোক থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে রণতরীটি। এর আগে অঞ্চলটিতে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এবং ইউএসএস আব্রাহাম লিঙ্কন নামের দুটি রণতরী পাঠায় যুক্তরাষ্ট্র। তবে যান্ত্রিক ত্রুটি সহ নানা কারণে এরই মধ্যে একটি রণতরীকে পিছু হটতে হয়। ইউএসএস জর্জ H.W. বুশ একটি দানবীয় রণতরী, যেখানে ৮০টিরও বেশি যুদ্ধবিমান বহন করা যায়। ইরান ইস্যুতে আসতে পারে বড় কোনো ঘোষণা। বুধবার স্থানীয় সময় রাত ৯টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমনটা জানিয়েছে হোয়াইট হাউস। এর আগে আগামী ২ থেকে ৩ সপ্তাহের মধ্যেই শেষ হতে যাচ্ছে ইরানে চলমান সামরিক অভিযান বলে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই সময়সীমার কথা জানান তিনি। বলেন, ইরানে আক্রমণাত্মক হামলা গুটিয়ে আনছে যুক্তরাষ্ট্র, যা আগামী ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে শেষ হবে। মার্কিন প্রেসিডেন্টের দাবি, নির্দিষ্ট সামরিক লক্ষ্যমাত্রা অর্জনের কাছাকাছি পৌঁছানো এখন যুদ্ধ শেষ করার কথা ভাবছে ওয়াশিংটন। দর্শক, এই ছিল যমুনা নিউজ।